আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছো। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদেরকে আজকে আমার এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আমার এমএসসি, আমার ঢাকা কলেজে মাস্টার্সের ছাত্র বা এমএসসি ছাত্রদের সাথে আজকে আমার ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্ম ক্লাস। তোমরা জানো যে ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্ম মাস্টার্সের কোড হচ্ছে বোটানি 501, ঠিক আছে? তো আমরা আজকে ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্মে আমরা ক্লাস করব, একদম প্রথম দিকের ক্লাস, যেটা আজকে টপিকস, যেটা প্রথম টপিক আছে সিলেবাসে, ফ্লোরিস্টিক রিজিয়নস অফ বাংলাদেশ বা বাংলাদেশের উদ্ভিদাঞ্চল নিয়ে আলোচনা করব। আমরা জানি যে বাংলাদেশের যদি উদ্ভিদাঞ্চল নিয়ে আলোচনা করি তার আগে একটু বলি নেই যে বাংলাদেশের যে ইয়াটা, যে ভৌগোলিক এলাকাটা, তোমরা সবাই জানো, এটা আমরা অনেক আগে থেকেই পড়ে আসছি। যে ভূগোলে পড়েছো বা যারা নলেজে বলো যেখানে পড়েছো, জানো যে বাংলাদেশ কি 20.5 থেকে 26.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত, তাই না? এটা আমরা সবাই মোটামুটি কম বেশি জানি, যদিও অনেক সময় দেখা যাবে যে আমরা ইনস্ট্যান্টলি যদি জিজ্ঞেস করি আমরা বলতে পারি না, তাই না? এটা হয়। তো আরেকটা কি বলেছি যে 80 থেকে 92.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, ঠিক আছে, যেটা হচ্ছে দ্রাঘিমাংশ, যেটা উত্তর অক্ষাংশ আর পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। আচ্ছা, এরপর আসো যে বাংলাদেশের কি বলেছি যে 20.5 থেকে 26.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং হচ্ছে 80 থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এবং আমরা এটাও জানি যে ভৌগোলিক এলাকা যখন পড়ছি আমরা বাংলাদেশে, যখন আমরা সবাই কি, তোমরা স্কুলে ভূগোল পড়ে আসছো, জানো যে ভৌগোলিক এলাকা সম্পর্কে যদি বলি যে বাংলাদেশের উপর দিয়ে কি রেখে গিয়েছে, কর্কট ক্রান্তি রেখা চলে গিয়েছে, তাই না? অতিক্রম করেছে। বাংলাদেশের মৌসুমী বায়ু প্রভাবে এই অঞ্চলের জলবায়ুটা কিরকম, কিছুটা কি নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে অন্তর্ভুক্ত বাংলাদেশে মৌসুমী বায়ু প্রভাবে। তো এখানে যে বার্ষিক তাপমাত্রা বাংলাদেশের, আমি এটা আলোচনা ভৌগোলিক কারণ হচ্ছে আমরা আজকে উদ্ভিদ অঞ্চল নিয়ে আলোচনা যখন করছি তখন সেটা আমরা কি জানবো যে এটা ওই বাংলাদেশের যে ভৌগোলিক এলাকাটা, সেটা আমাদের জানতে হবে যে কোন ভৌগোলিক এলাকায় কোন অঞ্চলটা, মানে কোন অঞ্চলের ভৌগোলিক এলাকাটা কিরকম, সেটা আমরা ইয়ে করবো। যে বাংলাদেশের যেটা জানতে যাচ্ছি যে ভৌগোলিক বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 200 সেন্টিমিটার এবং হচ্ছে গড় যে তাপমাত্রা বার্ষিক 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 25.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাংলাদেশের যে বার্ষিক যে তাপমাত্রা, গড় তাপমাত্রা এটা, এবং হচ্ছে 200 সেন্টিমিটার হচ্ছে বার্ষিক গড় বৃষ্টিপাত, ঠিক আছে? এটা হচ্ছে বাংলাদেশের, আমরা উদ্ভিদ অঞ্চল পড়ার আগে বাংলাদেশের ভৌগোলিক এলাকা বা বাংলাদেশের আবহাওয়াটা এটা সম্পর্কে বা জলবায়ুটা সম্পর্কে জানতে যাচ্ছি। যে আবহাওয়াটা যে জেনেছি যে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 200 সেন্টিমিটার। আমরা জানি যে যে কোনো একটা এলাকার যে ইয়াটা যে আছে, যে ভৌগোলিক এলাকা, যে একটা দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন, 25 ভাগ, কিন্তু বাংলাদেশে সেটা পরিমাণটা হচ্ছে কি 17.3। বাংলাদেশের মোট বনভূমি পরিমাণ আর 17.3, যেটা কি হচ্ছে যে 25 ভাগ বনভূমি থাকা উচিত একটা দেশের তার আয়তনের তুলনায়, কিন্তু বাংলাদেশে হচ্ছে কি 17.3, যার মধ্যে হচ্ছে কি অরণ্য, হচ্ছে যে অরণ্যগুলো আছে, অরণ্য অঞ্চল যেটা, সেটা হলো 3, এবং হচ্ছে যে অমিশ্রণকৃত অরণ্য যেগুলো, সেগুলো হচ্ছে বিভিন্ন পরিমাণে বাংলাদেশে এটা রয়েছে। তো আমরা যেটা বলছি যে বাংলাদেশের যে অঞ্চলগুলো আছে, যে উদ্ভিদ অঞ্চলগুলো, ফ্লোরিস্টিক রিজিয়নগুলো, সেটাকে মোটামুটি ভাবে 5টা ভাগে ভাগ করা যায়। আমি আবারও বলছি যে বাংলাদেশের যে ফ্লোরিস্টিক রিজিয়নগুলো যে আছে বা উদ্ভিদ অঞ্চল আছে, সেগুলোকে কি করা হয়েছে যে 5টা ভাগে ভাগ করা হয়েছে। ভারতীয় উপমহাদেশের যে উদ্ভিদগুলো আছে তাদের অধিকাংশ দেখা গেছে যে বাংলাদেশেও পাওয়া যায়, বাংলাদেশে আছে। সেই হিসেবে যে বাংলাদেশের যে উদ্ভিদ অঞ্চলগুলো আছে সেটাকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। আবার বলছি যে বাংলাদেশ কোনটা বলেছে যে বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ 17.3, ঠিক আছে? এবং হচ্ছে যে বলেছি যে বাংলাদেশের আবহাওয়াটা কি নাতিশীতোষ্ণ আবহাওয়া। এই দেশে রয়েছে বিভিন্ন ধরনের, যে এই যে সমভূমির কথা বলেছি, যে বিভিন্ন ধরনের যে পাহাড় আছে, ইয়াতে উত্তর দেশের উত্তরাঞ্চলে বলো বা পূর্ব দিকে বলো, যে পাহাড় অঞ্চল আছে বা সীমান্ত অঞ্চলে যে পাহাড়ি অঞ্চল আছে, সেইগুলো ছাড়া অধিকাংশই হচ্ছে কি সমভূমি অঞ্চল, ঠিক আছে? সমভূমির মধ্যে আবার আর হচ্ছে যে কিছু আছে পাহাড় আছে, যেটা আমরা পড়েছি যে কি গাজীপুর বা দেশের যে মাঝখানে যে অঞ্চলটা, যে গাজীপুর বলো, টাঙ্গাইলে বলো, যে পাহাড়ি একটা অঞ্চল আছে, এবং হচ্ছে উত্তর দিকে যে বরেন্দ্র ভূমিতে কিছু পাহাড়ি অঞ্চল আছে, যেটা সমভূমির মধ্যে পড়েছে।
আর যেটা বলেছি যে উত্তর এবং পূর্ব সীমান্তে কি আছে, পাহাড়িয়া অঞ্চল আছে বাংলাদেশে। তো বাংলাদেশের যে ফরেস্ট্রি রিজিয়ন বা উদ্ভিদ অঞ্চল বলো, সেটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে বললাম? 5টা ভাগে। আসো জেনে নিই যে এই 5টা ভাগগুলো কি। নাম্বার 1 হচ্ছে গাঙ্গেয় সমভূমি। বাংলাদেশে কি হয়েছে যে আবহাওয়াটা হচ্ছে কি নাতিশীতোষ্ণ আবহাওয়া, ঠিক আছে? এটা তো আমি বললাম যে নাতিশীতোষ্ণ আবহাওয়া, এবং হচ্ছে কি এখানে আছে অনেক পাহাড় পর্বত রয়েছে, উত্তর দিকে বলো দেশের বা পূর্ব দিকে বলো পাহাড়ি অঞ্চল রয়েছে। সেটা এছাড়া বাকি যে রয়েছে যে গাঙ্গেয় সমভূমি যে রয়েছে, যেটা হচ্ছে কি সমভূমি অঞ্চল, যেটাকে বলা হয় যে পদ্মা, মেঘনা, যমুনা অববাহিকা অঞ্চলও এটাকে বলা হয় যে গাঙ্গেয় সমভূমি কিংবা পদ্মা, মেঘনা, যমুনার অববাহিকা অঞ্চল বলা হয়। গাঙ্গেয় সমভূমি অঞ্চল বা কি বলেছি একটা পদ্মা, মেঘনা, এগুলো হচ্ছে কি বাংলাদেশের বড় বড় নদী, তোমরা জানো এই নামগুলো তুমি শুনছো, পদ্মা, মেঘনা, যমুনার অববাহিকা অঞ্চল বা অরণ্য অঞ্চল, অববাহিকা অরণ্য অঞ্চল বলা যায় বা অঞ্চল বলা হয়, উদ্ভিদ অঞ্চল। আমরা যেহেতু উদ্ভিদ অঞ্চল বলছি সেই হিসেবে। আচ্ছা আমি একটু বলে নিই যে এই যে আমরা উদ্ভিদ অঞ্চলের কথা বলছি, ফ্লোরিস্টিক রিজিয়নের কথা বললাম, সেই রিজিয়নের মধ্যে আমরা কি করব যে এখান থেকে প্রশ্ন বিভিন্ন টাইপের আসতে পারে, প্রতি বছরই প্রশ্ন আসে। মেইনলি যেটা হচ্ছে যে উদ্ভিদ অঞ্চল বাংলাদেশে কয়টা ভাগে ভাগ করা যায় উদ্ভিদ অঞ্চলে, এটার বৈশিষ্ট্য কি এই অঞ্চলের উদ্ভিদের বা এই অঞ্চলের, আর মাটির বৈশিষ্ট্যটা কি, মৃত্তিকার বৈশিষ্ট্য বা গঠন আসে, এবং হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এইখানে যে এই যে 5টা রিজিয়নের কথা বললাম, সেই 5টা রিজিয়ন থেকে গুরুত্বপূর্ণ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম আসে। তোমাদেরকে তাহলে সেই হিসেবে কি পড়তে হচ্ছে, এই উদ্ভিদ অঞ্চলগুলোর নাম পড়তে হচ্ছে, এই উদ্ভিদ অঞ্চলগুলোর মেইন বৈশিষ্ট্য পড়তে হবে, এবং কি এটার যে গুরুত্বপূর্ণ উদ্ভিদগুলো আছে সেগুলোর আমরা বৈজ্ঞানিক নাম জানতে হবে, তাই তো? ঠিক আছে, আমরা সেই হিসেবে দেখো প্রথমটা কি বলেছি যে গাঙ্গেয় সমভূমি বা পদ্মা, মেঘনা, যমুনার অববাহিকা অরণ্য অঞ্চল। নাম্বার 2তে আছে পত্রঝরা, এটা ডেসিডুয়াসও বলা যায়, পত্রঝরা বা পর্ণমোচী। অরণ্য অঞ্চল বলতে পারি বা উদ্ভিদ অঞ্চলও আমরা বলতে পারি, ঠিক আছে? নাম্বার 3-এ আসো বৃহত্তর যে চট্টগ্রামের যে পাহাড়িয়া অঞ্চলটা আছে, আমরা যেটা বলছি যে পাহাড়িয়া অঞ্চলের কথা, একটা আছে কি বৃহত্তর চট্টগ্রামে যেটা আছে চট্টগ্রাম অঞ্চল, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল, যেটাকে বলা হয় কি অর্ধ চিরহরিত বা মিশ্র অঞ্চলও বলা হয়। অর্ধ চিরহরিত, এই চট্টগ্রামের যে পাহাড়ি অঞ্চলে যে অরণ্যটা আছে সেটাকে কি বলা হয়, অর্ধ চিরহরিত অরণ্য বলা হয়। এরপর 4 নম্বরে আসো যে বৃহত্তর সিলেটের বনাঞ্চল, ওইটাও হচ্ছে কি সিলেটের বনাঞ্চলটাকে বলা হয় চিরহরিত মিশ্র অরণ্য বলা হয়, ঠিক আছে? পার্বত্য অঞ্চল, চট্টগ্রামের পার্বত্য অঞ্চল বলা হয় চট্টগ্রাম অঞ্চল বা সিলেটের বনাঞ্চল। সিলেটের বনাঞ্চলটাতে আবার একটু ভাগ আছে, হ্যাঁ, মিশ্র প্রকৃতির নাম্বার আছে কি জলাবদ্ধ একটা বনভূমি আছে যেটাকে সোয়াম্প ফরেস্ট বলে। আমি আলোচনার সময় এটা তখন মানে যখন এই টপিকসে যাবো, সিলেটের অঞ্চলে যাব, তখন সেটা নিয়ে আলোচনা করব। এরপর আসো যে 5 নাম্বারটা যেটা জোয়ার অরণ্য বা যেটাকে বলা হয় যে জোয়ার অরণ্য কোনটাকে বলা হয়, জোয়ার অরণ্য কোনটাকে বলা হয় তোমরা নিশ্চয়ই জানো। আমাদের দেশের দক্ষিণাঞ্চলে যে একটা বনভূমি বনাঞ্চল রয়েছে, যেটা ইউনেস্কো কর্তৃক কি ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত হয়েছে 1997 সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্ব ঐতিহ্যে। যে অঞ্চলটা জোয়ার অরণ্য বলা হয়, কারণ হচ্ছে কি 24 ঘন্টায় 2 বার ওই বনাঞ্চলটাতে কি হয়, জোয়ারের পানি দ্বারা প্লাবিত হয়, এবং ওটাকে ম্যানগ্রোভ বনাঞ্চলও বলা হয়, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল যেটা জোয়ার অরণ্য বা সুন্দরবন বলতে পারি, কিংবা বলতে পারি যে ম্যানগ্রোভ অরণ্য, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি কি এখানে ফ্লোরিস্টিক রিজিয়নের মধ্যে বাংলাদেশের উদ্ভিদ অঞ্চল যে কথা বলা হয়েছে যে 5টা অঞ্চলে ভাগ করা হয়েছে, সেই 5টা অঞ্চলের মধ্যে একটা হচ্ছে কি গাঙ্গেয় সমভূমি বা পদ্মা, মেঘনা, যমুনার অববাহিকা অরণ্য অঞ্চল, একটা হচ্ছে কি পত্রঝরা বা পর্ণমোচী অরণ্য অঞ্চল, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল যেটাকে বলা হচ্ছে কি অর্ধ চিরহরিত এবং হচ্ছে মিশ্র অরণ্য বলা হয়, কারণ ওখানে হচ্ছে পর্ণমোচীও রয়েছে কিছু। বৃহত্তর সিলেটের বনাঞ্চল,
সিলেটের বনাঞ্চলের মধ্যে আরেকটা অংশ আছে যেটাকে আমরা যখন এটা পড়বো বলেছি সেই সময় পড়বো যে জলাবদ্ধ একটা বনাঞ্চল যেটাকে সোয়াম ফরেস্ট বলা হয়। আরেকটা অঞ্চল আছে যেটা জোয়ার অরণ্য, যেটা জোয়ারের কারণে 24 ঘন্টায় 2বার জোয়ারের পানি দ্বারা প্লাবিত হয় বলে এটাকে জোয়ার অরণ্য বলা হয়, বা সুন্দরবন বা ম্যানগ্রোভ ফরেস্ট যেটা জানো তোমরা যে ম্যানগ্রোভ অরণ্য বলা হয়। তো এই 5টা উদ্ভিদ অঞ্চলে ভাগ করা হয়েছে বাংলাদেশকে। তো আমরা ধারাবাহিকভাবে আসো শুরু করি প্রথম থেকে। নাম্বার 1-এ যাই, যেটা হচ্ছে কি গাঙ্গেয় সমভূমি অঞ্চল বা হচ্ছে উদ্ভিদ অঞ্চল বা পদ্মা মেঘনা যমুনা অববাহিকা অরণ্য অঞ্চল। তো এটা হচ্ছে যে দেখো ক্লার্ক, হুকার, তারপর হচ্ছে চার্টার, চ্যাটার্জি প্রমুখ বিজ্ঞানীগণ তারা কি করেছে যে বাংলাদেশের যে এই যে সমভূমি অঞ্চলটাকে সেটাকে কি বলা হয়েছে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে অন্তর্ভুক্ত করেছে। ঠিক আছে, এই যে যেটা বললাম যে ভারতীয় উপমহাদেশে যে উদ্ভিদগুলো অঞ্চলগুলো ভাগ করা, উপমহাদেশে যে উদ্ভিদগুলো পাওয়া যায় সেই একই উদ্ভিদ বাংলাদেশেও পাওয়া যায়। বাংলাদেশের এই অঞ্চলটাকে যে সমভূমি অঞ্চল যেটা বলেছি যে সেটাকে গাঙ্গেয় সমভূমি অঞ্চলটা অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশের সমভূমি অঞ্চলটাকে। এই অঞ্চলে পদ্মা ছাড়াও মেঘনা, যমুনা, এই যে বড় বড় নদী এবং হচ্ছে এই নদীগুলোর যে বিভিন্ন ধরনের শাখা নদী আছে, উপনদী আছে, সেইগুলো দ্বারা প্লাবিত যে অঞ্চলগুলো বা সেগুলো দ্বারা এই অঞ্চলটা, এই সমভূমি অঞ্চলটা গঠিত। আমরা জানি যে বাংলাদেশটা কি একটা নদী মাতৃক দেশ, অসংখ্য নদী বাংলাদেশে জালের মতো ছড়িয়ে আছে। এটা তোমরা সবাই জানো, ছোটবেলায় যখন আমরা আমাদের নদী সম্পর্কে রচনা পড়েছি তখন এই জিনিসগুলো তো সবার মাথা মধ্যে আছে যে কি হয়েছে, প্রথম কথাটা হচ্ছে কি বাংলাদেশ একটা নদী মাতৃক দেশ, তাই না? এটা আমরা সবাই তখন একটা কমন একটা কথা যে অসংখ্য জালের মতো নদী, শাখা নদী বাংলাদেশে ছড়িয়ে আছে। হ্যাঁ, একই কথা এখানেও, যে এটা হচ্ছে যে গাঙ্গেয় সমভূমি, যে পদ্মা, মেঘনা, যমুনা এগুলো রয়েছে এবং এগুলো শাখা নদী রয়েছে, উপনদী রয়েছে, এগুলো এই যে অঞ্চলগুলোতে যে বনভূমি বা অরণ্য দেখা যায়, সাধারণত আসলে কি এই অঞ্চলে ওরকম গভীর অরণ্য দেখা যায় না ইয়াতে। শুধু ব্যতিক্রম হচ্ছে যে এই যে সমভূমি অঞ্চলগুলো বলছি, সেই সমভূমি অঞ্চলের মধ্যে যে গাজীপুর, টাঙ্গাইলের যে অরণ্যটা, যেটা আমরা মধুপুরের শালবন বা চন্দ্রার শালবন বা রাজেন্দ্রপুর শালবন নামে চিনি, বা উত্তর দিকে যেটা হচ্ছে যে রংপুর, দিনাজপুর যেটা যে বরেন্দ্রভূমি চিনি, এই জায়গাটুকু ছাড়া বাকি সবই হচ্ছে কি সমভূমি, গাঙ্গেয় সমভূমি বা পদ্মা, মেঘনা, যমুনা অববাহিকা অঞ্চল বলা হয় বা অরণ্য অঞ্চল বলা হয় এটাকে। তো এই যে বললাম যে অসংখ্য নদী এবং শাখা নদী বাংলাদেশে রয়েছে, এবং এই যে অঞ্চলটা হচ্ছে কি এটা হচ্ছে কি সমভূমি অঞ্চল। এবং এই যে নদী অঞ্চলগুলো এগুলো বর্ষাকালে দেখা যায় যে এই যে নদীর যে নিম্নাঞ্চলগুলো, এই যে নদী বা শাখা নদীর যে অসংখ্য খাল, বিল, পুকুর রয়েছে, হাওর রয়েছে, এই যে নিম্নাঞ্চলগুলো এলাকাগুলো প্লাবিত হয়ে যায়। সেই জন্য এটাকে বলা হয় প্লাবন সমভূমিও বলা হয়। যে বর্ষাকালে এই যে নদীর শাখা নদীগুলো ভরে যায় পানিতে, সেখানে ক্ষেত্রে কি হয় যে নিম্নাঞ্চলগুলো এই পানি দ্বারা প্লাবিত হয়ে যায় বলে এখানে এই অঞ্চলটাকে প্লাবন সমভূমিও বলা হয়। কি বলেছি যে প্লাবন সমভূমি। ঠিক আছে, তো এখানে এছাড়া আবার দেখা যায় কি আবার শুষ্ক, মানে শীতের দিকে যে শুষ্ক মৌসুমে তখন দেখা যায় যে অগভীর জলাশয়গুলো থাকে সেগুলো আবার কিন্তু শুকিয়ে যায়, পানি চলে যায় শীতকালের দিকে এই সমভূমির ক্ষেত্রে। তো এইখানকার মাটি হচ্ছে কি দোআঁশ প্রকৃতির মাটি, যেমন হচ্ছে কি কৃষিকার্যের জন্য খুবই কি উপযুক্ত একটা মাটি দেখা যায়, যেখানে পলিধারা মানে যে পলি জমতে থাকে প্রচুর পরিমাণে পলি মাটি দ্বারা এই সমৃদ্ধ এই এলাকাগুলো, এই সমভূমি এলাকা, সেখানে হচ্ছে কি কৃষির জন্য খুবই একটা মানে উপযুক্ত একটা পরিবেশ এখানে দেখা যায় যে এই সমভূমি এলাকাতে, যার জন্য কি প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের খাদ্যশস্য এখানে পাওয়া যায়, যেমন ধান, গম, ভুট্টা প্রচুর পরিমাণে এই সমভূমি অঞ্চলে পাওয়া যায়। এছাড়া যেখানে যে কি বললাম যে প্লাবন ভূমি বলা যায়, যে জলাশয় রয়েছে প্রচুর পরিমাণে, নদী, নালা, খাল, বিল থাকায় এখানে প্রচুর পরিমাণে কি দেখা যায় বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ দেখা যায় বিভিন্ন ধরনের অনাবাদী উদ্ভিদ রয়েছে, অনেক আগাছা বা হচ্ছে যে বাড়ির আশপাশে যে উদ্ভিদগুলো দেখা যায়, যেটা আমরা জানি যে এমনিতেই কিছু অনেক উদ্ভিদ রয়েছে যেগুলো হচ্ছে কি এমনিতেই জন্মে, যেগুলোকে বলা হয় অনাবাদী বলা হয় বা পতিত ভূমির জমি উদ্ভিদ বলা হয়। এছাড়া রয়েছে কিছু ধরো যে অনেক ধরনের কি রয়েছে, প্রচুর পরিমাণে ফলাদি হয়, কাষ্ঠ প্রজাতির উদ্ভিদ হয়, বাঁশ জন্মে, এগুলো বিভিন্ন রকমের উদ্ভিদ এই সমভূমি অঞ্চলে দেখা যায়। তো এই সমভূমি অঞ্চলটাকে যেটা গাঙ্গেয় সমভূমি বা পদ্মা, মেঘনা, যমুনা অববাহিকা বললাম, সেই গাঙ্গেয় সমভূমি অঞ্চলটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলো কি দেখে আসো।
নাম্বার 1 গাং, এটা পড়ছি আমরা কোনটা, যে গাঙ্গেয় সমভূমি অঞ্চলটাকে আমরা আলোচনা করছি। এটা নাম্বার 1 হচ্ছে কি জলজ উদ্ভিদ। কি বলেছি, প্রচুর পরিমাণে কি থাকে, যে এখানে নদী নালা খালবিল রয়েছে এবং প্রচুর পরিমাণ জলজ উদ্ভিদ রয়েছে, বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এখানে রয়েছে এই সমভূমি অঞ্চলে। সেইখানে এটা ভাগ করা হয়েছে কয়টা, একটা হচ্ছে জলজ উদ্ভিদ। এই জলজ উদ্ভিদগুলোকে আবার 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কি সেগুলো দেখো, নিমজ্জিত জলজ উদ্ভিদ। আমি 1-2টা করে তোমাদেরকে প্রত্যেকটা থেকে এক্সাম্পল দিয়ে যাব। তোমরা মিনিমাম 6টা করে এক্সাম্পল প্রত্যেকটা ক্যাটাগরি থেকে শিখবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে তোমরা মিনিমাম 6টা করে গুরুত্বপূর্ণ উদ্ভিদের নাম শিখবে। নিমজ্জিত জলজ উদ্ভিদ, ভাসমান জলজ উদ্ভিদ, আমি এক্সাম্পল দিব সাথে সাথে। নোংরাবদ্ধ জলজ উদ্ভিদ, উভচর উদ্ভিদ, আরেকটা হচ্ছে ভেজা মাটির উদ্ভিদ। আচ্ছা, নিমজ্জিত জলজ উদ্ভিদ, যে জলজ উদ্ভিদগুলো পানির নিচে নিমজ্জিত থাকে সেই জলজ উদ্ভিদগুলোকে বলা হয় কি নিমজ্জিত জলজ উদ্ভিদ। তোমরা হাইড্রিলা দেখেছো, হাইড্রা না কিন্তু হাইড্রিলা একটা নিমজ্জিত জলজ উদ্ভিদ। তারপর হচ্ছে নাজাস বলো, কারা বলো, এগুলো কি নিমজ্জিত জলজ উদ্ভিদ। এগুলা কি তোমরা জানো যে কারাটা হচ্ছে একটা শৈবাল, তোমরা যখন শৈবাল পড়েছো দেখে আসছো তাই না, যে এগুলো নিমজ্জিত জলজ উদ্ভিদ। এগুলো পানির নিচে এই উদ্ভিদগুলো বেঁচে থাকে। ভাসমান জলজ উদ্ভিদ কোনগুলো, যেগুলো পানির উপরে ভেসে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভাসমান জলজ উদ্ভিদের নাম বলছি, ওলফিয়া। এটার আরেকটা কিন্তু ব্যাপার আছে, ওলফিয়াটা তোমরা সহজে ভুলবা না। আমি যখন ট্যাক্সোনমি পড়াই তখন কিন্তু প্রথমে বলে নিই যে সবচেয়ে যে বৃহৎ ট্যাক্সোনমিক উদ্ভিদ, যে এনজিওস্পার্মিক উদ্ভিদ কোনটা, বা সবচেয়ে বড় উদ্ভিদ যেটা হচ্ছে অস্ট্রেলিয়া পাওয়া যায়, সেই 500 ফুট লম্বা ইউক্যালিপটাস উদ্ভিদ, সেটার কথা বলি। এবং সবচেয়ে ক্ষুদ্র যে উদ্ভিদ মাইক্রোস্কোপিক 0.1 মিলিমিটার, যেটা সেটা একটা জলজ উদ্ভিদ, যেটা এনজিওস্পার্মিক উদ্ভিদ, যেটা আমরা আবৃতবীজ উদ্ভিদ। সবচেয়ে ক্ষুদ্র যেটা, সেটা হচ্ছে পানিতে থাকে, পানি জলজ উদ্ভিদ, যেটা পানির উপরে ভেসে ভেসে থাকে, একদম খুব ক্ষুদ্র। এরকম এরকম দেখতে গঠনটা আছে, কি এরকম টাইপের গঠন দেখতে, একদম পানিতে কি করে ভেসে থাকে, ওলফিয়া। ঠিক আছে, সবচেয়ে ক্ষুদ্র উদ্ভিদ একটা, যেটা এনজিওস্পার্মিক উদ্ভিদ সবচেয়ে ক্ষুদ্র, সেটা কিনা একটা জলজ উদ্ভিদ, যেটা পানির উপরে ভেসে থাকে 0.1 মিলিমিটার। এটা দেখতে অনেকটা এরকম। এরপর আসো যে আরো ভাসমান জলজ উদ্ভিদ আছে, পিস্টিয়া বলো, হ্যাঁ, ল্যামনা বলো, এগুলো হচ্ছে কি ভাসমান জলজ উদ্ভিদ। এবার আসো নোংরাবদ্ধ, আমাদের জাতীয় ফুল কি শাপলা, তাই না, সাদা শাপলাটা আমাদের জাতীয় ফুল। ওয়াটার লিলি, যেটাকে আমরা বলি যে নিমফিয়া কি নচিলি, ঠিক আছে। নীলম্ব লুসিফেরা, নীলম্ব এটা কি পদ্ম, তাই না। তোমরা শাপলা সবাই দেখেছো, পদ্ম দেখেছো। নোংরাবদ্ধ মানে কি, সেটা পানির নিচে এর মূলটা কি নোংর করে থাকে, এবং উপরের দিকে অংশটা রাইজোম বলো, উপরে যে পাতাটা বলো, বৃহৎ আকৃতির পাতা ফুল বলো, সেগুলো কি করে পানির উপরে বেশি থাকে। পানির নিচে এর মূলটা নোংর করে থাকে, রাইজোম থেকে উপরে বাকি অংশটুকু পাতা বলো, উপরে ফুল বলো, ওটা পানির উপরে বেশি থাকে। এই উদ্ভিদগুলো হচ্ছে কি নোংরাবদ্ধ জলজ উদ্ভিদ। কোনটা, নীলম্ব, নিমফিয়া, এগুলো হচ্ছে কি নোংরাবদ্ধ জলজ উদ্ভিদ। এবার আসো উভচর উদ্ভিদ। উভচর উদ্ভিদের মধ্যে হচ্ছে যে আমরা কলমি শাক সবাই চিনো, অনেকে হয়তো খেয়ে থাকবে কলমি শাকটা, যেটা কি হচ্ছে পানি এবং হচ্ছে মাটি, ভেজা মাটি দুইটার মাঝখানে যে থাকে, যে বিশেষ করে জলাশয়ের কিনারার দিকে যে উদ্ভিদগুলো পাওয়া যায় সেটাকে বলা হয় যে কি উভচর উদ্ভিদ। এরা মাটি এবং হচ্ছে জলজ, স্থলজ এবং জলজ দুই পরিবেশে জন্মাতে পারে। এই উদ্ভিদগুলোকে বলা হয় জলজ উদ্ভিদ। এর একটা এক্সাম্পল হচ্ছে অ্যাপোময়ম, তারপর অ্যানহাইড্রা, এগুলো হচ্ছে কি উভচর উদ্ভিদ। ঠিক আছে, এটা জলজ উদ্ভিদের মধ্যে। আরেকটা হচ্ছে ভিজা মাটির উদ্ভিদ, ভিজা মাটির উদ্ভিদ বেরিংটনিয়া,
তারপর সাইজেগিয়াম, এগুলো হচ্ছে কি ভেজা মাটির উদ্ভিদ। এই বললাম কি গাঙ্গেয় সমভূমি নিয়ে আমরা পড়ছি, গাঙ্গেয় সমভূমির পদ্মা মেঘনা যমুনা অববাহিক অঞ্চলে যেটা, সেখানের উদ্ভিদগুলোকে ভাগ করা হয়েছে কয়েকটা ভাগে। তার মধ্যে একটা হচ্ছে কি জলজ উদ্ভিদ। সেই জলজ উদ্ভিদকে আবার আমরা কি করেছি 5টা ভাগে ভাগ করা হয়েছে। দেখেন দেখতে পাচ্ছি কি নিমজ্জিত জলজ উদ্ভিদ, হাইড্রিলা, হ্যাঁ, তারপর হচ্ছে কি নাজাস কারা, ভাসমান জলজ উদ্ভিদ ওরফে পিস্টিয়া ল্যান্না, নৌবরাপুত্র জলজ উদ্ভিদের মধ্যে পেয়েছি কি নিলম্বা ও নিমফিয়া, উপচর জলজ উদ্ভিদ আর্কোমিয়া অ্যান্ড হাইড্রা, ভিজা মাটির উদ্ভিদ যেটা হচ্ছে ব্যারিংটনিয়া এবং হচ্ছে সাইজিগিয়াম। এই হচ্ছে কি জলজ উদ্ভিদ, এটা একটা ভাগ, ঠিক আছে, গাঙ্গেয় সমভূমির একটা ভাগ। 2 নম্বরে আসো, যেগুলো হচ্ছে কি পতিত জায়গায় যে উদ্ভিদগুলো জন্মে বা হচ্ছে অনাবাদী উদ্ভিদ, যেটা গাঙ্গেয় সমভূমি অঞ্চলে দেখা যায়, যেটা কি বলেছে পতিত বা মানে অবহেলিত বলা যায়, যেটা কি কোনো যত্ন ছাড়াই এমনি এমনি পাওয়া যায়। আমরা ম্যাক্সিমাম দেখা যায় যে ট্যাক্সোনমি যখন প্র্যাকটিক্যাল করি তখন আমরা সাধারণত এই যে আগাছা টাইপের বিরুৎ গাছগুলো যেগুলো, সেগুলো নিয়ে কিন্তু আমরা কি করি প্র্যাকটিক্যাল করি। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে দিচ্ছি। পতিত বা অনাবাদী, কেন এটাকে আবাদ করা হয় না, ঠিক আছে, অনাবাদী উদ্ভিদ, পতিত বা অনাবাদী উদ্ভিদ যেগুলো কি এমনিতে এমনি আপনা আপনি জন্মে যায়, ঠিক আছে। এর কয়েকটা এক্সাম্পল হচ্ছে যে ক্রোটন বলতে পারি, রোরিপা বলতে পারি। আমরা কিন্তু ট্যাক্সোনমি ক্লাসে এগুলো নিয়ে প্র্যাকটিস, আমরা কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল ক্লাসে এগুলোকে নিয়ে আমরা আলোচনা করি। স্কপারিয়া, এটা বন সরিষা, এটা হচ্ছে স্টপারিয়া রালসিস সরিষা, যেটাকে উদ্ভিদ সরিষা টাইপের যে উদ্ভিদগুলো, এটা ক্রোটন। তারপর হচ্ছে কি সাইপারাস, যেটা হচ্ছে কি মুথা ঘাস, যেটা অসংখ্য নাম, অ্যাক্লিপটা, এরকম অসংখ্য উদ্ভিদ যেগুলো আছে, যেগুলো আমরা তারপর যে ফাইসেরিস, এরকম যে তোমাদের বাড়ির প্রত্যেকে দেখা যাবে যে বাসার বা বাড়ির কাছাকাছি যে সব জায়গায় আছে বা রাস্তাঘাটে দেখবে যে এমনিতেই অনেক উদ্ভিদ পাওয়া যায়, যেগুলো ছোট ছোট ফুল, অনেক ক্ষেত্রে দেখা যায় পায়ে ফুল আছে। তো এই উদ্ভিদগুলো হচ্ছে কি অনাবাদী বা পতিত উদ্ভিদ। আমরা সাধারণত এই উদ্ভিদগুলোকে নিয়ে কাজ করি, সেকশন করি প্র্যাকটিক্যালে। আমরা প্র্যাকটিক্যালের জন্য সাধারণত এই উদ্ভিদগুলোকে আমরা যে এই যে অনাবাদী বা পতিত যে উদ্ভিদগুলো থাকে সেগুলো নিয়ে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস সাধারণত করা হয়ে থাকে। এবং হচ্ছে এগুলো আরেকটা জিনিস, যেটা এই উদ্ভিদগুলোকে কিন্তু আমরা হারবিরাম করি, ঠিক আছে। তোমাদের হারবিরামের জন্য যে আমরা বলি যে হারবিরাম শীট করো, সেই হারবিরামে কিন্তু এই উদ্ভিদগুলোকেই বলা হয় যে কালেকশন হিসেবে জমা দিতে, তোমাদেরকে কালেক্ট করতে বলা হয় এবং সেটা জমা দিতে বলা হয়। এবং অসংখ্য উদ্ভিদ আছে, যে ক্রোটন বললাম, রোরিপাস, কপারিয়া, তারপর হচ্ছে যে আমরা যেটা আরো করি যে হচ্ছে ফাইসেরিস বলো, তারপর হচ্ছে কি বলবো তোমাদেরকে অ্যাক্লিপটাস, পাইরেন্থ্রাস, এরকম বিভিন্ন ধরনের অসংখ্য উদ্ভিদ রয়েছে, যেগুলো আমরা নেক্সট হয়তো তোমাদেরকে যখন প্র্যাকটিক্যালি যখন আমরা সামনাসামনি ক্লাস করব তখন প্র্যাকটিক্যালও করাবো, এবং এগুলো তখন তোমরা হারবিরাম শীটও দেখতে পারবে, এগুলো ঠিক আছে পাবে। নাম্বার 3 কি, যেটা হচ্ছে যে ফলজ বা কাষ্ঠ প্রদানকারী উদ্ভিদ, ঠিক আছে। ফলজ, বিভিন্ন ধরনের ফলজ এই অঞ্চলে, এই যে গাঙ্গেয় সমভূমি বা পদ্মা মেঘনা যমুনা অববাহিকাতে যে উদ্ভিদগুলো দেখা যায়, তার মধ্যে কিছু আছে কি বললাম যে জলজ উদ্ভিদ রয়েছে কিছু পতিত অনাবাদী উদ্ভিদ, ফলজ উদ্ভিদ রয়েছে, কাষ্ঠ প্রদানকারী উদ্ভিদ রয়েছে, এবং বিভিন্ন ধরনের বাঁশ বলো, তন্তু উৎপাদনকারী, তৈল উৎপাদনকারী, এরকম খাদ্যশস্য উৎপাদনকারী অসংখ্য উদ্ভিদ রয়েছে কোথায়, এই গাঙ্গেয় সমভূমি অঞ্চলে, ঠিক আছে, উদ্ভিদ অঞ্চলে। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আমরা সবাই জানি ফলের রাজা, আম, তাই না, এটার বৈজ্ঞানিক নাম। আচ্ছা, ভাইবাতে জিজ্ঞেস করলে বলতে পারো না, তাই না, এটা একদম খুবই ইয়ে কথা। যখন আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা নিই, ভাই হয়, তাদেরকে জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের ফ্লোরিস্টিক রিজনগুলোর কথা বলা হয়, এই চ্যাপ্টারটা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন ভাইবাতে করা হয়, ঠিক আছে। তো সেই হিসেবেও কিন্তু এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, শুধু এই নট মানে এটা তো দেখা যায় যে এখান থেকে যে আমরা ছোটখাটো অনেক কোশ্চেন অ্যান্সার কিন্তু এই চ্যাপ্টার থেকে পেয়ে থাকি, এবং প্রতি বছরই প্রায় এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। সেই হিসেবে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ঠিক আছে। তারপর আরেকটা কি লিখছি যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিখলাম, আম যেটা বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস হিটারোফেলাস। আমি বাংলা নাম ইচ্ছা করে বলবো না, তোমরা মাস্টার্সে পড়ো বৈজ্ঞানিক নাম, যখন বোটানি পড়বা, বোটানি নিয়ে আলোচনা করব আমরা, তখন শুধু বৈজ্ঞানিক নাম ইউজ করব, ঠিক আছে। আর্টোকার্পাস হিটারোফেলাস, সাইজিগিয়াম কুমিনি, জাম যেটার নাম বৈজ্ঞানিক নাম, এই দুইটা আমি বললাম আপাতত ফলজ নাম হিসেবে।
এরপর আসলে যে কাষ্ঠ উপাদানকারী থেকে যদি বলি যে বোম্বাক্সি বা শিমুল তোলাতে, তাই না? তারপর গসিপিয়াম, হার্বিসিয়াম, তন্তু উৎপাদনকারী, হ্যাঁ, তারপর হচ্ছে কাঠ উৎপাদন করা, যেমন যে টেকটোনা গ্র্যান্ডিস, সেগুন কাঠ যেটাতে পাওয়া যায়, এরকম অসংখ্য রয়েছে। তোমরা প্রত্যেকটা থেকে আমি যেটা বললাম যে 6টা করে মিনিমাম নাম, বৈজ্ঞানিক নাম তোমরা শিখবে, ঠিক আছে? এছাড়াও রয়েছে বিভিন্ন যেটা বললাম যে এই অঞ্চলে যে উদ্ভিদগুলো রয়েছে যে প্রচুর পরিমাণে কি হয়, খাদ্যশস্য বা রবি শস্য যেগুলো পাওয়া যায় বিভিন্ন সিজনে, যে শস্যগুলো আমরা ইয়ে করি, এই গাঙ্গেয় সমভূমি অঞ্চলে সেগুলো পাওয়া যায়, ঠিক আছে? তো এই হচ্ছে যে গাঙ্গেয় সমভূমি বা পদ্মা, মেঘনা, যমুনা অববাহিকা অঞ্চলের বর্ণনা। এবার আসো আমরা যে সেকেন্ড বলেছি যে ফ্লোরিস্টিক রিজন বলেছি, সেটা হচ্ছে কি পর্ণমোচী বা ডিসিডুয়াস বা পত্রঝরা বনাঞ্চল। আমরা 2 নম্বরে কি পড়ছি? নাম্বার 2 পর্ণমোচী বা পত্রঝরা বনাঞ্চল। অনেক সময় দেখা যায় কি প্রশ্নে মেনশন করে দেয় পত্রঝরা বনাঞ্চল এর উদ্ভিদের বৈশিষ্ট্য লিখো, মাটির বৈশিষ্ট্য, গঠন বৈশিষ্ট্য লিখো, গুরুত্বপূর্ণ 6টা বা 8টা উদ্ভিদের নাম লিখো, এরকমও যেমন আসে তেমনও কি 5টা জনই একত্রেও আসতে পারে, ঠিক আছে? পর্ণমোচী বা পত্রভরা বনাঞ্চল নামটা শুনেই বোঝা যাচ্ছে কি পাতা ঝরে পড়ে। বাংলাদেশে কিছু এলাকা আছে যে উদ্ভিদ অঞ্চল আছে, এমন একটা উদ্ভিদ অঞ্চল আছে যেখানে কি হয় যে দেখা যায় যে বিশেষ করে উত্তরাঞ্চলের দিকে, এটা উত্তর দিকেও আছে, এবং দেশের মাঝামাঝি অঞ্চলে এই বন অঞ্চলটাও বিস্তৃত, যেটা হচ্ছে কি শীতকালে এই বনভূমি অঞ্চলের বা এই অঞ্চলের উদ্ভিদের পাতা, অধিকাংশ পাতা ঝরে যায়। এই জন্য কিন্তু এই উদ্ভিদের এই অঞ্চলের নাম করা হয়েছে কি পর্ণমোচী বা পত্রঝরা বনাঞ্চল বা ডিসিডুয়াস ফরেস্ট বলা হচ্ছে। যে এই অঞ্চলটাকে জোন যেটা, সেটা হচ্ছে কি যে শীতের শেষে শুষ্ক ঋতুতে, যখন এই যে শীতের শেষ দিকে শুষ্ক আবহাওয়া, এখানে অধিকাংশ পাতা, এই অঞ্চলের উদ্ভিদের অধিকাংশ পাতা ঝরে যায় বলে একে পত্রঝরা বনাঞ্চল বলা যায়। এই বনাঞ্চলটা একটা ধরো যে দেশের যে সবচেয়ে দেশের মাঝামাঝি অঞ্চলেও আছে এবং উত্তর দিকেও আছে। মাঝামাঝি অঞ্চল কোনটা? গাজীপুর বলো, তারপর হচ্ছে যে মধুপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, এই জোনটাতে যেমন রয়েছে তেমনই রয়েছে উত্তর দিকে যে রংপুর, দিনাজপুর, নওগাঁ, ঠাকুরগাঁও, এই অঞ্চলগুলোতেও এই বনভূমিটা বিস্তৃত, ঠিক আছে? এই যে এই বনভূমির কথা বললাম, যে এই বনভূমির আরেকটা নাম আছে, শালবন বলা হয়। কেন বলা হয় বনাঞ্চলটাকে শালবন? এই বনাঞ্চলে 60 থেকে 70%, হ্যাঁ, কোনো কোনো জায়গায় যেমন ধরো যে যদি বলি মধুপুরের ক্ষেত্রে, মধুপুরে যে শালবনটা, সেখানে প্রায় 95% উদ্ভিদই হচ্ছে কি শাল উদ্ভিদ, শরিয়া রোবাস্টা যেটা বৈজ্ঞানিক নাম। আবার যদি বলি যে রংপুর, দিনাজপুর, নওগাঁ, ওই অঞ্চলটাতে আবার হচ্ছে এটাকে আরেকটু কম, সেখানে সেই অঞ্চলে এটার এই শালবনের পরিমাণটা হচ্ছে প্রায় 14,000 হেক্টর এলাকা জুড়ে আছে। আর টোটাল যে বনভূমিটা বললাম যে পত্রঝরা বনাঞ্চল, সেটা হচ্ছে 1,20,000 হেক্টর এলাকা জুড়ে এটা রয়েছে, যে বর্গমাইল এলাকা জুড়ে এই জমি, এই একটা পরিমাণটা, এই বনভূমির পরিমাণ, যেটা পর্ণমোচী বা পত্রঝরা বনাঞ্চল বলা হচ্ছে, 1,20,000 বর্গমাইল এলাকা জুড়ে রয়েছে এটা। এবং এই বনাঞ্চলেও বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটার। যদিও দেখা যায় যে বরন্দ অঞ্চল, যেটা যে রংপুর, দিনাজপুরে যে অঞ্চলটা রয়েছে, সেটাকে বলা হয় বরন্দ বনাঞ্চল বলা হয়। সেই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা আরেকটু কম, 150 থেকে 180 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আর আদারওয়াইজ এই মধুপুর অঞ্চলে সেটা 200 সেন্টিমিটার হয়। এবং মধুপুর অঞ্চলে যে বনাঞ্চলটা আছে, সেটাতে প্রায় 95% উদ্ভিদই হচ্ছে কি শাল উদ্ভিদ। শাল উদ্ভিদের হচ্ছে ডিপটেরোকার্পাসি ফ্যামিলির উদ্ভিদ একটা, শরিয়া রোবাস্টা, যেটাকে বলছি যে বৈজ্ঞানিক নাম হচ্ছে কি শরিয়া রোবাস্টা, ফ্যামিলি কি ডিপটেরোকার্পাসি। শরিয়া রোবাস্টা মধুপুর অঞ্চলে যে বনাঞ্চলটা রয়েছে, সেটা হচ্ছে প্রায় হচ্ছে এটা হলো যে এটা হলো এই বনাঞ্চলটা, যেটা বলা যে ম্যাক্সিমাম বনাঞ্চলটা হচ্ছে টাঙ্গাইলের পশ্চিমে বলো বা ময়মনসিংহের পশ্চিমে অবস্থিত এই বনাঞ্চলটা, বেশিরভাগ এলাকাটাই। এবং এটাতে হচ্ছে যে রাজেন্দ্রপুরে যে গাজীপুরে যে বনাঞ্চলটা রয়েছে শালবনটা, সেটাকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি রাজেন্দ্রপুরের যে অঞ্চলটা রয়েছে সেই শালবন রাজেন্দ্রপুর, আরেকটা হচ্ছে কি চন্দ্রার শালবন বলা হয়। রাজেন্দ্র শালবন বলা হয় একটা রাজেন্দ্রপুরে, আরেকটা হচ্ছে কি চন্দ্রার শালবন বলা হয়।
আর রংপুর দিনাজপুর যে উত্তরাঞ্চলে যে ইয়াটা শালবনটা রয়েছে, সেখানে হচ্ছে আয়তনটা হচ্ছে 14,000 হেক্টর। আর এখানে হচ্ছে যে 9 হেক্টর, যেটা হচ্ছে যে ইয়াতে কুমিল্লা যেটা আছে, কুমিল্লা যে লালমাই ময়নামতিতে যে শালবনটা রয়েছে, অনেকে হয়তো যেয়ে থাকবে, সেটাকে বলা হচ্ছে যে হচ্ছে 9 হেক্টর এটা পরিমাণ, এই বনভূমির পরিমাণ। তো এই যে বললাম যে এখানে তোমরা অনেকেই হয়তো দেখেছো যে মধুপুরের মাটির কালারটা, এই যে শালবনের মাটির একটা কালার রয়েছে, তাই না? যে সাধারণত এখানে এই যে শালবনের কথা বললাম যে পত্রঝরা বনাঞ্চলে অনেকটা কিছু পুরাতন পলি মাটি দ্বারা গঠিত। সাধারণত দেখা যায় যে এটা মাটিটা শুষ্ক থাকে, কিন্তু যখন বৃষ্টি পড়ে বর্ষাকালে এই মাটিটা কি হয়ে যায়, পানি পড়লে কর্দমাক্ত বা কাদাযুক্ত হয়ে যায়। এটাকে আবার কঙ্কর বলা হয়। কেন কঙ্কর বলা হয় এই মাটিটাকে? এই মাটিটাতে হচ্ছে বালি বলো, পলি বলো এবং হচ্ছে ম্যাঙ্গানিজ, হ্যাঁ, এগুলো জমা হওয়ার ফলে এই মাটিটা একটা কঙ্কর বলা হয়। এই মাটির এই পদার্থগুলো জমা হয়। এবং একটা জিনিস যেটা হচ্ছে যে এই অঞ্চলে তোমরা অনেকে যে গেছো, যে দেখে থাকবে যে কুমিল্লাতে লালমাই পাহাড়ে অনেকে গিয়েছো, হয়তো স্টাডি ট্যুরে গিয়েছো বা বেড়াতে গিয়েছো, বা অনেকের বাসা আছে, বা মধুপুরে বনাঞ্চলে দেখেছো, দেখবে যে এই বনাঞ্চলের মাটির একটা কালার রয়েছে আলাদা। কি কালার সেটা? সেটা অনেকটা লালচে কালার, বা হলদে লালচে বলতে পারো, বা বাদামি লালচে একটা কালার দেখা যায় এই মাটিগুলো। কেন এই মাটির কালারটা এই কালার? লোহের পরিমাণ বেশি থাকায় এই মাটির কালারটা এই লালচে কালার হয়ে থাকে। আমি আবারও বলছি যে এই মাটির বর্ণটা লালচে, কারণ হচ্ছে এই মাটিতে প্রচুর পরিমাণে লৌহ বা আয়রন থাকে, যার জন্য হচ্ছে এই বর্ণটা হচ্ছে লালচে কালার হয়ে থাকে, কিছু হলদে লালচে বা বাদামি লালচে বর্ণের হতে থাকে। এবং এখানে যে বিভিন্ন ধরনের পদার্থ বিভিন্ন পরিমাণে থাকে, বিভিন্ন খনিজ পদার্থ থাকতে পারে, ক্যালসিয়াম বলো, নাইট্রোজেন বলো, অ্যালুমিনিয়াম বলো, এই খনিজ পদার্থ এখানে বিভিন্ন ধরনের পদার্থ থাকে। এবং হচ্ছে যেখানে বালি আছে, পানি আছে, পলি আছে, নুড়ি, জৈব সার আছে, বিভিন্ন অনুপাতে থাকে। এবং হচ্ছে যে এখানে হিউমাস সমৃদ্ধ মাটিও রয়েছে। এবং হচ্ছে এখানে যে মাটিতে দেখা যায় যে ছোট ছোট যে গাজীপুরে যে বা মধুপুরে যে শালবনটা রয়েছে, এখানে দেখা যায় 20 থেকে 25 মিটার লম্বা বা উঁচু কতগুলো টিলা দেখা যায়, ছোট বড় বিভিন্ন টিলা দেখা যায়। তো টিলাতে তো আর চাষ করা যায় না, টিলার পাশে যে সমভূমিটা থাকে সেটাকে বলা হয় বাইত বলা হয়, যেখানে কি করা হয় যে ধান চাষ করা হয়। কি বললাম যে টিলার চারপাশের যে জায়গাটা, সেটা সমভূমিটা, সেটাকে বলা হয় বাইত বলা হয়, যেখানে কিনা ধান চাষ করা হয়। ঠিক আছে। আরেকটা জিনিস, এই অঞ্চলের তোমার হচ্ছে যে পিএইচ এর পরিমাণটা দেখা যায় যে 5.3 থেকে 6.3 পিএইচ মাটি। তো এখানে বিভিন্ন ধরনের কি বললাম যে এটাকে কঙ্কর মাটি, কঙ্করও বলা হয়। এবং হচ্ছে যে এই মাটির বর্ণটা কি বলেছে, একটা স্পেসিফিক একটা কালার, এই যে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা শালবন বা পত্রঝরা বনাঞ্চলের একটা বিশেষ বৈশিষ্ট্য, যে মাটির বর্ণটাতে কালচে কিছুটা লালচে বর্ণ হয়, হলুদাব লালচে বা বাদামি লালচে হয়। সেটা হচ্ছে লোহের কারণে বা আয়রনের কারণে এটার বর্ণটা এই লালচে বর্ণের হয়ে থাকে। ঠিক আছে। এবং এটার যে উল্লেখযোগ্য যে উদ্ভিদ, যেটা বললাম যে মধুপুরের ক্ষেত্রে, যেটা হচ্ছে প্রায় 95% উদ্ভিদই হচ্ছে কি শাল উদ্ভিদ। প্রচুর পরিমাণে শাল উদ্ভিদ জন্মে বলে, বা সবচেয়ে বেশি প্রাধান্য বিস্তারকারী উদ্ভিদ হচ্ছে এখানে শরিয়া রোবাস্টা বা শাল, দেখে এটাকে নাম বলা, এই বনাঞ্চলটাকে কি বলা হয়, শালবন বলা হয়। সেটা যে কুমিল্লাতে যে লালমাই পাহাড় বলো, বা নওগাঁতে উত্তরাঞ্চলে যেটা রংপুর দিনাজপুরে যে বরেন্দ্র ভূমি বলো, বা মধুপুরী অঞ্চলে যে বলো যেটা শালবন, অধিকাংশ উদ্ভিদই অনেক জায়গায় আছে যে 70 থেকে 95% হতে পারে যে শাল উদ্ভিদ পাওয়া যায়। এটা সবচেয়ে বেশি প্রাধান্য বিস্তারকারী উদ্ভিদ। এছাড়াও এই বন অঞ্চলে আরো কিছু উদ্ভিদ আছে, আমি কয়েকটা নাম দিচ্ছি এক্সাম্পল হিসেবে। দেখো, শরিয়া রুবাস্টা হচ্ছে এই শালবন পত্রঝরা বনাঞ্চলের মেইন উদ্ভিদ হচ্ছে কি শরিয়া রুবাস্টা। এছাড়াও রয়েছে এখানে কি আমাদের জাতীয় ফল, তাই না? কড়ই গাছ। খুব উপকারী। আমি এখন যে গাছটার নাম লিখছি সেটা একটা কি ভেষজ গাছ, তাই না? খুব উপকারী। এটা একটা কাষ্ঠ প্রদান করে, আলবিজিয়া লিভে, যেটা কড়ই গাছ। অ্যাজাডিডিকটা ইন্ডিকা, অনেকেই হয়তো জেনে থাকবে। এটার বাংলার নামটা হচ্ছে নিম। ওষুধি একটা গাছ, খুবই গুণ সম্পন্ন একটা গাছ। আলবিকা, ডালবাজের শিশু,
শিশু গাছ। তো এরকম আমি এখানে 5টা নাম লিখেছি, এরকম অনেকগুলো নাম তোমরা আরো অনেক অসংখ্য উদ্ভিদ নাম আছে যেগুলো তোমরা পড়বে। এই অঞ্চলের প্রধান উদ্ভিদ কি বলেছি যে শরিয়া রোবাস্টা। এই অঞ্চলের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য স্পেসিফিক অন্যান্য বনাঞ্চলের থেকে এই বনাঞ্চলে যেটা হচ্ছে যে আরেকটা আছে, সিলেটের ক্ষেত্রেও কিন্তু একটা ব্যতিক্রম আছে, সুন্দরবনের ক্ষেত্রে কিন্তু মাটির ক্ষেত্রে একটা আলাদা একটা স্পেসিফিক কোয়ালিটি আছে। যার জন্য বলেছি যে এখান থেকে যখন প্রশ্ন হয় তখন কিন্তু আসে এভাবে যে এই অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য লিখো, হ্যাঁ, বা হচ্ছে গঠন বৈশিষ্ট্য বা মৃত্তিকার গঠন লিখো এবং গুরুত্বপূর্ণ উদ্ভিদের নাম লিখো। তো মাটির ক্ষেত্রে বললাম যে এখানে মাটির পিএস এর কথা বললাম। তারপর মাটিটা হচ্ছে যে কি পরিযুক্ত মাটি, যেটা হচ্ছে শুষ্ক থাকে, বর্ষাকালে যেটা বা বৃষ্টি হলে কর্দমাক্ত হয়ে যায়। তারপর পিএস এর কথা বললাম। তারপর আরেকটা বললাম যে মাটির কালারের কথা বললাম, যেটা কিসের জন্য, লোহের কারণে বর্ণটা লালচে হয়। এই তো এইগুলো বৈশিষ্ট্য। আর হচ্ছে গুরুত্বপূর্ণ উদ্ভিদ হচ্ছে এই পত্রঝরা বনাঞ্চলের এই কটা। ঠিক আছে, এবার আসো বৃহত্তর চট্টগ্রাম বনাঞ্চল আমরা পড়ি, যেটাকে আমরা বলা হচ্ছে যে অর্ধ চিরহরিত বনাঞ্চল বা মিশ্র বনাঞ্চল বলা হয়। বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের যে বনাঞ্চলটা সেটা আমরা কত নম্বর, 3 নম্বর ফ্লোরিস্টিক রিজিয়ন, যেটা পাহাড়ি অঞ্চল বলা হয়। বৃহত্তর চট্টগ্রাম এটাকে কি বলা হয়, অর্ধ চিরহরিত বনাঞ্চল বলা হয়। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, হ্যাঁ, তারপর হচ্ছে কক্সবাজার, এই জোন, বান্দরবন, এই জোনগুলোতে যে বনাঞ্চল দেখা যায় সেটাই হচ্ছে এই চিরহরিত বনাঞ্চল। ঠিক আছে, তো এই অঞ্চলটাকে উদ্ভিদকে বলা হয় মিশ্র অরণ্য বলা হয়। কারণ হচ্ছে কি এখানে আর্দ্রতার তারতম্য হয়, আর্দ্রতা কম বেশি হতে পারে, যার জন্য হলে এখানে যে মিশ্র কিছু জায়গায় চিরহরিত এর জন্য হলে কি চিরহরিত অরণ্য বলা হয়। যে চিরসবুজ বা চিরহরিত, যেটা চিরসবুজ একটা যেটা আছে সিলেটের বনাঞ্চল, যেটা সেটাকে বলা হচ্ছে চিরহরিত বনাঞ্চল। ওইখানেও কিন্তু আর্দ্রতা ফ্ল্যাকচুয়েট করে, আর্দ্রতা কম বেশির জন্য দেখা যায় যে বেশি আর্দ্রতায় হচ্ছে চিরহরিত বৃক্ষ জন্মে, বা চিরসবুজ। আরেকটা জায়গা হচ্ছে কি কম আর্দ্রতা দেখা যায় যে পত্রঝরা বা পর্ণমোচী জাতের উদ্ভিদও এখানে পাওয়া যায়। সেটাকে অঞ্চলটাতে বললাম যেটা বৃহত্তর চট্টগ্রাম বনাঞ্চলে যে উদ্ভিদগুলো দেখা যায় সেটাকে বলা হয় যে অর্ধ চিরহরিত বনাঞ্চল বা হচ্ছে যে কি মিশ্র বনাঞ্চল বলা হয়। এখানে তাপমাত্রা বা আর্দ্রতার কম বেশির কারণে দেখা যায় যে চিরহরিত কোনো না কোনো জায়গায়, এই অঞ্চলগুলোর কোনো কোনো জায়গায় চিরহরিত বৃক্ষ এবং কোনো কোনো জায়গায় পত্রঝরা বৃক্ষ পাওয়া যায়। তো এই উদ্ভিদ, এই অঞ্চলের উদ্ভিদের হচ্ছে যে বিশেষ বৈশিষ্ট্য, যদি মানে বিশেষ প্রধান উদ্ভিদ হচ্ছে কি কয়েকটা গুরুত্বপূর্ণ উদ্ভিদের নাম দেখো। আর্টোকার্পাস, চাপলা শাক, যেটা বাংলা নাম হচ্ছে চাপানিশ। ঠিক আছে, আর্টোকার্পাস, চাপলা শাক, অ্যামোরা, তারপর হচ্ছে ডিপটারোকার্পাস, টার্বিনেটাস, গর্জন, ডিপটারোকার্পাস, টার্বিনেটাস, গর্জন, টেকটোনা গ্র্যান্ডিস। এটাও কিন্তু প্রচুর পরিমাণে জিজ্ঞেস করে যে সেগুন গাছের নাম কি, বৈজ্ঞানিক নাম কি, টেকটোনা গ্র্যান্ডিস। তারপর হচ্ছে টার্মিনালিয়া, বড় পরে হচ্ছে যে পত্রঝরা যে উদ্ভিদগুলো হচ্ছে শরীরের বসে, এগুলো হচ্ছে আলবিজিয়া। এই বিভিন্ন ধরনের উদ্ভিদ এই অঞ্চলগুলোতে জন্মে। আরেকটা কি বলেছি, টার্মিনালিয়া। অসংখ্য উদ্ভিদ আছে, এগুলো হচ্ছে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ উদ্ভিদ। আচ্ছা, আরেকটা যেটা বললাম যে বৃহত্তর সিলেটের বনাঞ্চল, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে চিরসবুজ বনাঞ্চল। বাংলাদেশের সাধারণত পশ্চিম দিকে যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেটাতে হচ্ছে কি এই বনাঞ্চলটা দেখা যায় যে বৃহত্তর সিলেটের বনাঞ্চল বাংলাদেশের পশ্চিম দিকে আছে এটা, হ্যাঁ, যে পাহাড়ি অঞ্চলে যেটা দেখা যায় যে অঞ্চলটা সেটাকে বলা হচ্ছে বৃহত্তর সিলেটের বনাঞ্চল বা চিরহরিত বা চিরসবুজ বনাঞ্চল। ঠিক আছে, সবুজ বনাঞ্চল বা চিরহরিত বনাঞ্চল। সেটাতে হচ্ছে এই অঞ্চলগুলোতে বার্ষিক সবচেয়ে বাংলাদেশের হচ্ছে যে সিলেট এবং মৌলভীবাজার এলাকায় এই বনাঞ্চলটা অবস্থিত, এবং এই অঞ্চলটা হচ্ছে সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল বাংলাদেশের। কোথায় এই অঞ্চল আছে সিলেটে, এবং এখানে বার্ষিক যে বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 400 সেন্টিমিটার হতে পারে, যেখানে সমগ্র বাংলাদেশে কি বলেছে যে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটার। তার মধ্যে সিলেটের এই এলাকাটাতে হচ্ছে কি 400 সেন্টিমিটার এবং 500 সেন্টিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে 500 সেন্টিমিটার পর্যন্ত।
এটা হচ্ছে সিলেট এবং হচ্ছে কি মৌলভীবাজার এলাকায় পড়েছে, ঠিক আছে। তো এইখানকার উদ্ভিদের আর্দ্রতা কম বেশি কারণে হচ্ছে যে এখানে চিরসবুজ, এখানে দেখা যায় যে পাহাড়িয়া অঞ্চলে দেখা যায় যে প্রচুর আর্দ্রতা হলো বেশি থাকায় চিরসবুজ বৃক্ষ দেখা যায়, এবং পাহাড়ের ঢালে দেখা যায় যে কম আর্দ্রতার কারণে পত্রঝরা উদ্ভিদ দেখা যায়। সেই হিসেবে এই অরণ্যটা কিন্তু মিশ্র অরণ্য। সিলেটের এই অঞ্চলটাকে বলা হচ্ছে যে মিশ্র অরণ্য অঞ্চল বলা হচ্ছে, যে উদ্ভিদের বা বৃহত্তর পাহাড়, সিলেটের পাহাড়ি অঞ্চল বা চিরহরিত অঞ্চল বা মিশ্র অঞ্চল বলা হচ্ছে। আমি আবারও বলছি যে এই অঞ্চলগুলোতে কি দেখা যায় যে আর্দ্রতা বেশি থাকায় চিরসবুজ, পাহাড়ি অঞ্চলগুলোতে মানে পাহাড়ি এলাকায় এবং পাহাড়ের ঢালে অপেক্ষাকৃত কম আর্দ্রতাপূর্ণ জায়গায় কি দেখা যায় যে পত্রঝরা বা পর্ণমোচী টাইপের উদ্ভিদ এখানে পাওয়া যায়। তো এখানে এক্সাম্পল মোটামুটি অনেকটা এই অঞ্চলের অনেকটা কি পার্বত্য চট্টগ্রামের সাথে মিল রয়েছে, পার্বত্য অঞ্চলের সাথে এই অঞ্চলে অনেকগুলো মিল রয়েছে, এবং হচ্ছে কি উদ্ভিদের একই টাইপের উদ্ভিদ এই অঞ্চলেও পাওয়া যায়। সে একই টাইপের যদি বলি যে আর্টোকার্পাস, চাপলাসা, তারপর যদি বলি অ্যালস্টোনিয়া, টার্মিনালিয়া, টেকটোনা, টেকটোনা গ্যান্ডিস, ডিপটারোকার্পাস, এই উদ্ভিদগুলো এই অঞ্চলের গুরুত্বপূর্ণ উদ্ভিদ। আমি আরেকটা টপিক পড়ে আজকে ক্লাসটা শেষ করব, যেটা হচ্ছে যে বলেছিলাম যে সিলেটে আরেকটা ধরনের উদ্ভিদ পাওয়া যায়, হ্যাঁ, জলাবদ্ধ অঞ্চল। যেটা সিলেটে যে দুইটা অঞ্চলের কথা বললাম, যে সিলেটের যে হচ্ছে যে মিশ্র অরণ্য দেখা যায়, একটা তো এই অঞ্চলটা বললাম, আরেকটা হচ্ছে কি সিলেটের যে জলাবদ্ধ অঞ্চল, যেটা আছে যে গোয়াইনঘাটে দেখা যায় যে এটা গোয়াইনঘাটের পূর্ব দিকে অবস্থিত, যেটাকে বলা হয় মিনি সুন্দরবন, সুন্দরবন বলা হয়, সিলেটের সুন্দরবন বলা হয়। সেটা হচ্ছে কি সোয়াম ফরেস্ট বা রাতারগুল, রাতারগুল সিলেটের যে জলাবদ্ধ বনাঞ্চলটা দেখা যায়, যে সিলেটের জলাবদ্ধ অঞ্চল, যেটাকে বলা হচ্ছে যে সিলেটের সুন্দরবন বলা হয়। এটা খুব সুন্দর হাওর এবং নদী বেষ্টিত একটা এলাকা, একটা খুবই সুন্দর একটা পর্যটন এলাকায় পরিণত হয়েছে, যেটাকে বলা হয় রাতারগুলে, যেটা যে আছে যে রাতারগুল, সিলেটের যে রাতারগুলে যেটা আছে, রাতারগুল সোয়াম ফরেস্ট, সোয়াম ফরেস্ট যেটাকে বলা হয় সিলেটের সুন্দরবন। এটা হচ্ছে কি যে গোয়াইনঘাটে অবস্থিত 204 হেক্টর আয়তনের এই এলাকাটা, এটা হচ্ছে সুন্দরবন, সিলেটের সুন্দরবন নামে পরিচিত, এবং হচ্ছে যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা এলাকা, যেটা পর্যটকদের আসলে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। খুবই সুন্দর একটা এলাকা, যদিও আমি চাইনি এখনো, যাই হোক। আর যেটা সিলেট তোমরা যাবে, সুযোগ থাকলে অবশ্যই তোমরা দেখে আসবে যে বাংলাদেশে এরকম সুন্দর একটা জায়গা আছে, যেটাকে একটা মানে একটা সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটা এলাকা, রাতারগুল বা সোয়াম ফরেস্ট বলা হচ্ছে, যে জলাবদ্ধ জায়গা। তো এই এলাকার কিছু গুরুত্বপূর্ণ উদ্ভিদ রয়েছে, সেগুলো হচ্ছে ভিনটেক্স বলতে পারি, তারপর হচ্ছে পেনিকাম, ভিনটেক্স, ব্যারিংটোনিয়া, এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্ভিদ এই অঞ্চলে প্রাধান্য বিস্তার করে আছে। ব্যারিংটোনিয়া, তারপর হচ্ছে ভিনটেক্স, হ্যাঁ, পেনিকাম, দেখা যাচ্ছে না মনে হয়, না, পেনিকাম, হ্যাঁ, ভিনটেক্স বললাম, তারপর হচ্ছে ফ্রাগমেটিস, এই অঞ্চলের জলাবদ্ধ বনাঞ্চলে বিশেষ প্রাধান্য বিস্তারকারী উদ্ভিদের নাম। তো আমরা কি বললাম যে ফ্লোরিস্টিক রিজিয়নের ক্ষেত্রে আমরা বললাম যে বাংলাদেশে উদ্ভিদ অঞ্চলটাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি বনাঞ্চল, যেটা পদ্মা, মেঘনা, যমুনা অববাহিকা অঞ্চল বলা হয়। দ্বিতীয় নাম্বার বলেছি পত্রঝরা বা পর্ণমোচী বনাঞ্চল। আরেকটা বলেছি কি বৃহত্তর সিলেটের যেটা বা সিলেটের যে পাহাড়ি অঞ্চল, যেটাকে বলা হয় অর্ধ চিরহরিৎ কিংবা হচ্ছে মিশ্র অরণ্য। আরেকটা কি বলেছি বৃহত্তর সিলেটের বনাঞ্চল, যেটা আরেকটা ভাগ বলেছি যে জলাবদ্ধ একটা ফরেস্ট বলেছি, সোয়াম ফরেস্ট বলা হয়েছে। আরেকটা আছে যেটা জোয়ার অরণ্য বলা হয় বা সুন্দরবন বা ম্যানগ্রোভ বনাঞ্চল। তো সুন্দরবন এবং ম্যানগ্রোভ ওইটা একটু ডিটেলসে পড়বো, যার জন্য ওইটা নেক্সট ক্লাসে পড়বো। আজকে এই পর্যন্ত থাকো, এটা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। আর একটু ভালো বোঝার জন্য বইটা একটু খুলবে।
বইটা পড়ে নিবে, ঠিক আছে? বই থেকে মিলে পড়ে নিবে এবং এখান থেকে প্রতিবারই প্রশ্ন আসে, সেই হিসেবে এটা একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ছিল। তো আমরা আবার নেক্সট ক্লাসে বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।